স্যার, আপনি একজন স্কুল প্রিন্সিপাল ছিলেন, তারপর প্রিন্সিপালের পোস্ট ছেড়ে পলিটিক্স জয়েন করার রিজনটা কি? এর পেছনের কারণ হচ্ছে এটা 1977 ইংরেজিতে যখন জনতা পার্টি ক্ষমতা দখল করে কেন্দ্রে, এর পরবর্তী সময়ে 78 ইংরেজিতে যখন আমাদের আসামে নির্বাচন হয়, সেই নির্বাচনের সময় আমার যে প্যারেন্ট অর্গানাইজেশন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে আমাকে রাজনীতিতে আসার জন্য আদেশ দেওয়া হয় এবং সেই আদেশ অনুসরণ করে আমি তখন আর.কে. বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল ছিলাম, অধ্যক্ষ ছিলাম। সেটা পদত্যাগ করে আমি রাজনীতিতে ঢুকি। এটাই কারণ। বিজি লাইন এবং মহাসড়কের স্লো প্রোগ্রেসের ব্যাপারে আপনি কি বলবেন? বিজি লাইন এবং মহাসড়ক এই দুটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং এই দুটা প্রকল্প যখন শুরু হয়েছে, একটা 1997-তে শিলান্যাস হয়েছে ব্রডগজে, 2004 সালে শিলান্যাস হয়েছে মহাসড়কে এবং 2004 সালে এই দুটা প্রকল্পকেই জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়। অতি স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার গুরুত্ব আরোপ তখন করেছে, কিন্তু সেই গুরুত্ব আরোপ করার পরেও কোনো কাজ হয়নি। বারবার আমি সেই লোকসভাতে, পার্লামেন্টে আমি সেই প্রশ্ন উঠিয়েছি, সরকারের জবাব আমি চেয়েছি, জবাব এসছে, অনেকবার জবাব পেয়েছি এরকম যে অমুক তারিখ হয়ে যাবে, অমুক তারিখ হয়ে যাবে এরকম করে। এবং সঙ্গে সঙ্গে আমি সেটাও দেখেছি যে মন্ত্রীরা বারবার তখন আমাকে বলেছেন যে রাজ্য সরকারের কাছ থেকে আমরা সত্যিকারের যেটুকু আমাদের পাওয়া প্রয়োজন এই ব্যাপারে সেটা আমরা পাচ্ছি না, যার ফলে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। এবং রাজ্য সরকারের সঙ্গে যখন আমি কথা বলেছি, তখন রাজ্য সরকার বলেছে যে এটা কেন্দ্রীয় সরকারের দোষ, আমাদের কিছু নয়। এতে স্পষ্ট এটা যে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে কোনো ধরনের সমঝোতার ভাব ছিল না। এবং এই দুটা বরাক উপত্যকা শুধু নয়, বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই সমস্ত অঞ্চলের লাইফ লাইন বলা চলে এটাকে। কিন্তু এই সম্পর্কে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কারো খুব মাথা ব্যথা ছিল না এবং সেটা না থাকার ফলে সেটা এখন পর্যন্ত অর্ধনির্মিত অবস্থায় আছে, এখনো হয়নি। শিলচর সংযুক্ত এলাকায় তেমন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হচ্ছে না, তার উপর আপনার মতামত কি? শিলচর বা বরাক উপত্যকা বা এই অঞ্চলে যে শিল্পোন্নয়ন হচ্ছে না, তার আসল কারণ হচ্ছে যে শিল্পোন্নয়নের জন্য, শিল্প সৃষ্টির জন্য একদিকে চাই যাতায়াতের সুবন্দোবস্ত। সেই শিল্পের যে সমস্ত বস্তু উৎপাদন হবে, সেই উৎপাদিত বস্তুকে বাইরে চালান দেওয়ার জন্য রেল লাইন এবং মোটর লাইন সেই টাকা প্রয়োজন। আমাদের এখানে লাইন আছে কিন্তু কোনোটাই কার্যকরী নয় এবং যে অবস্থায় আছে সেটা দীর্ঘদিন থেকে এই অবস্থায় থাকা জাতীয় প্রকল্প হওয়া সত্ত্বেও কাজ না করার ফলে আজকে এখানে আমাদের রাস্তাঘাটের কোনো সুবিধা নেই, যার জন্য আমরা ভুগছি। দ্বিতীয়ত, শিল্পের জন্য ইলেকট্রিসিটির প্রয়োজন, ইলেকট্রিসিটির ভীষণ অভাব এবং আমরা দিনের মধ্যে অর্ধেক সময় ইলেকট্রিসিটি পাই না, এই অবস্থায় আমরা বাস করি। কাজেই ইলেকট্রিসিটি এবং যাতায়াত, যেটা শিল্পের জন্য নিতান্ত প্রয়োজন, সেটুকু আমাদের এখানে নেই এবং এর জন্য কোনো শিল্পপতি এখানে এসে শিল্প গড়ে তুলতে রাজি নয়, যার ফলে এখানে শিল্পোন্নয়ন হচ্ছে না। এত অঞ্চলে ইলেকট্রিসিটি একটা মেজর প্রবলেম, আপনি এখনই বললেন। তো আমাদের এখানে তার কিভাবে চেঞ্জ করা সম্ভব? হ্যাঁ, আমরা জানি যে 1998 ইংরেজিতে দ্বিতীয়বার যখন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে কেন্দ্রে এনডিএ সরকার গঠিত হয়, সেটা হওয়ার পরেই অটল বিহারী বাজপেয়ী বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্ব আরোপ করেন এবং সেই গুরুত্ব আরোপ করতে গিয়ে অটল বিহারী বাজপেয়ী সমস্ত এই রাস্তাঘাটের ব্যাপারই হোক, ইলেকট্রিসিটির ব্যাপারে হোক, শিক্ষার ব্যাপারই হোক, চিকিৎসার ব্যাপার হোক, এই সমস্ত ব্যাপারে এত গুরুত্ব আরোপ করেছিলেন। এবং আমি তখন সেই মন্ত্রিসভায় ছিলাম, আমি যখন বাজপেয়ীজিকে জিজ্ঞেস করেছি যে এই ব্যাপারে আপনি খুব চেষ্টা নিচ্ছেন, কারণ কি? উনি বললেন যে দেখো, আমাদের দেশের সবচেয়ে অনুন্নত এরিয়া হচ্ছে উত্তর পূর্বাঞ্চল
এবং এর জন্যই উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন যেটা, সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আর এর জন্য এটার উপরে গুরুত্ব আমি বেশি আরোপ করছি। এবং সেটা হওয়ার ফলে আমরা দেখছি যে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদনের জন্য তখন ছোট ছোট অনেক প্রজেক্ট আরম্ভ করার সংকল্প উনি নিয়েছিলেন। সেই প্রকল্পগুলি যদি হয়ে যেত তাহলে নিশ্চিতরূপে ইলেকট্রিসিটির কোনো অভাব থাকতো না। আজকেও আমরা বলি সেই কথা, সেটা করতে গেলে সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন দেশের সরকার আসবে, সেই সরকার অটল বিহারী বাজপেয়ীর পন্থা অনুসরণ করে কাজ করবে উন্নয়নের জন্য, এবং তাতে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। 2014 লোকসভা নির্বাচনে আপনার প্রসপেক্ট কি? 2014 যে লোকসভা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রসপেক্ট উজ্জ্বল। আমরা মনে করি আমাদের উজ্জ্বল প্রসপেক্ট আছে, আমাদের ভবিষ্যৎ আছে, এবং নির্বাচনে জয়লাভ আমরা করব। নরেন্দ্র মোদী একজন ন্যাশনাল আইকন রূপে প্রতিষ্ঠিত হয়েছেন। এবারের ইলেকশনে বিজেপির উপর তার কেমন প্রভাব পড়েছে? আমরা দেখছি যে নরেন্দ্র মোদী আজকে সমস্ত ভারতবর্ষের মানুষের কাছে অত্যন্ত এক গ্রাহ্য ব্যক্তি হিসাবে পরিণত হয়েছেন। সমস্ত ভারতবর্ষ আজ তাকে, নরেন্দ্র মোদীকে গ্রহণ করেছে মনে প্রাণে। এবং ভারতের মানুষের আজকে ধারণা, নরেন্দ্র মোদী যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, তাহলেই ভারতবর্ষের যে সমস্ত সমস্যা, সেই দ্রব্যমূল্য বৃদ্ধি হোক, কিংবা সেই সুশাসনের কথাই হোক, কিংবা সেই বর্তমান যে মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই, এই যে অনিশ্চয়তার জীবন মানুষ যাপন করছে, সে ব্যাপারে হোক, বিদেশি রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক, সে ব্যাপারে হোক, প্রত্যেক ব্যাপারেই আমরা লক্ষ্য করছি যে সেটা পরিবর্তন আসবে, এবং এটা সেই সরকারের দ্বারা এটা সম্ভব। এই পুরানো বর্তমানে যে কংগ্রেস সরকার সম্পূর্ণরূপে এই সমস্ত কাজ করতে ব্যর্থ হয়েছে, এবং সেই ব্যর্থতা নিয়ে এখন এই সরকারের বিদায় নেওয়া প্রয়োজন। আপনার কি মনে হয় শিলচর বা আসামে মোদি ইফেক্ট কতটুকু কাজ করবে? মোদি ইম্প্যাক্ট আজকে সমস্ত ভারতবর্ষে হচ্ছে, এবং উত্তর পূর্বাঞ্চল বা আসাম তার ব্যতিক্রম নয়। আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে এখনই আমরা লক্ষ্য করছি আমাদের এখানেও লোকের বক্তব্য যে আমরা মোদীকে প্রধানমন্ত্রী চাই, এবার আমরা সবাই মোদীকে ভোট দেব। এই যে লোকের মোদী সম্পর্কে এত ভরসা, সেটা নিশ্চিতরূপে তার বিরাট প্রভাব এই নির্বাচনে থাকবে। এখনের ইয়াংস্টার্সদেরকে আপনি কি মেসেজ দিবেন? আমি বর্তমানে যারা যুব সমাজ আছে, সেই যুব সমাজের উদ্দেশ্যে শুধু এটাই বলতে চাই যে আমাদের দেশ চরম বিপর্যয়ের মধ্য দিয়ে চলছে। কংগ্রেসের রাজত্বে এই দেশের চরম দুর্দশা, এই দুর্দশার থেকে মুক্ত করবার জন্য সমস্ত যুব প্রজন্মের এই দেশকে কিভাবে সংগঠিত রূপে তার মান উন্নয়ন করা যায়, সে বিষয়ে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। এতদ অঞ্চলের ভোটারদের তরফ থেকে আপনাকে আমাদের শেষ প্রশ্ন, এবারের ভোটে বিজেপিকে কেন ভোট দেওয়া উচিত? বিজেপিকে ভোট কেন দেওয়া উচিত? আমরা দেখছি যে গত 10 বছর থেকে ভারতবর্ষে ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে কংগ্রেসের সরকার চলছে, যেটাকে তার ইউপিএ সরকার বলছে, সেই সরকার চলছে। এবং সেই সরকার 10 বছরে এত ব্যর্থ হয়েছে, মানে একটা দেশের সমস্ত ক্ষেত্রে, এটা সেই দ্রব্যমূল্যের ব্যাপারই হোক, কিংবা শিক্ষার ব্যাপারে হোক, চিকিৎসার ব্যাপারে হোক, কিংবা সুরক্ষার ব্যাপারে হোক, কিংবা বিদেশ নীতির কথা হোক, অর্থনৈতিক কথা হোক, রাষ্ট্রনৈতিক কথা হোক, সমস্ত দিক থেকে এই সরকার পরাভূত হয়েছে, ব্যর্থ হয়েছে। এবং আমরা সঙ্গে সঙ্গে সেটাও লক্ষ্য করেছি, 98 ইংরাজি থেকে 2004 ইংরাজি, অর্থাৎ এই যে 6 বছর অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে এনডিএ সরকার চলছিল, সেই সরকারের আমলে জিনিসপত্রের দাম থেকে, পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের দাম থেকে সমস্ত কিছুই নিয়ন্ত্রণের মধ্যে ছিল, কখনো নিয়ন্ত্রণ বহির্ভূত ঘটনা ঘটেনি। সুতরাং এতে এটা স্পষ্ট যে এই কংগ্রেসের দৌলতে আজকে ভারতবর্ষের মানুষ সেটা অনুভব করছে। আর বাজপেয়ী নেতৃত্বের সরকারের দ্বারা
মানুষ সুখে শান্তিতে ছিল, দেশের উন্নয়ন হয়েছে অতি স্বাভাবিকভাবেই। এর জন্য আজকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করা প্রয়োজন, যাতে অটল বিহারীর সময়ে দেশের যে অবস্থা ছিল, মানুষের মনে যে শান্তি ইত্যাদি ছিল, সেটা যাতে আবার ফিরে আসে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ।